নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ লুজার ইউটিউব চ্যানেল। বিগত কয়েকদিন থেকে করছি আমরা প্রফিট লস। আজকে আমরা প্রফিট লসের একটা কোশ্চেন করব তোমাদের কাছে। কোশ্চেনটি হচ্ছে, কোনো বস্তু বিক্রয় বা ক্রয় করার পর কোন মূল্য পরিবর্তন হয় না। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে, কোনো বস্তু বিক্রয় বা ক্রয় করার পর কোন মূল্য পরিবর্তন হয় না। অপশান সিপি, সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, বি সেলিং প্রাইস, সি মার্ক প্রাইস, আর ডিতে ডিসকাউন্ট। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, সেলিং প্রাইস এসপি, সেলিং প্রাইস মানে হচ্ছে বিক্রয় মূল্য, এমপি মানে মার্ক প্রাইস মানে হচ্ছে ধার্য মূল্য, আর ডিসকাউন্ট মানে হচ্ছে ছাড়। কোনো বস্তু বিক্রয় বা ক্রয় করার পর কোন মূল্য পরিবর্তন হয় না। তাহলে আমরা এটা করার আগে একটা উদাহরণ দেখে নিই। এই একজন দোকানদার, এই একজন ক্রেতা, ক্রেতা মানে হচ্ছে খদ্দের। এই দোকানদার, এটা হচ্ছে দোকানি একটা জিনিস কিনেছে 80 টাকায়। দোকানদার 80 টাকায় একটা জিনিস কিনেছে। এই যে ক্রেতাটি আছে, এই ক্রেতাটি হচ্ছে দোকানদারের ভাই, আর এই যে ক্রেতাটি, এই ক্রেতাটি হচ্ছে আননোন একজন ক্রেতা। এবার দোকানদারের ভাই এসছে দোকানে এই বস্তুটি কিনতে। দোকানদার যেটা 80 টাকায় কিনেছে, সেটা যে কোনো বস্তু হতে পারে, এই বস্তুটি কিনতে এসছে। তখন দোকানদার ভাই বলছে, দাদা আমার কাছে 60 টাকা আছে, আমি তো এই বস্তুটা কিনতে পারবো না, কিন্তু আমার এই বস্তুটা লাগবে। তখন এই দোকানদার ভাবছে, ভাই তো, একে আমি 20 টাকা লসেই বিক্রি করে দিই, মানে একে আমি কিছুটা লসেই বিক্রি করে দিই। তাহলে বিক্রি করছে কত টাকায়? 60 টাকায়। আর এই খদ্দের যে ভাই, এ কিনছে কত টাকায়? 60 টাকায়। এবার এই বস্তুটাই যখন এই খদ্দের আসছে দোকানদারের কাছে কিনতে, তখন দোকানদার বলছে, এই বস্তুটা আমি 120 টাকার নিচে বিক্রি করতে পারবো না। এই খদ্দেরের মজবুরি, কিনতেই হবে বস্তুটাকে। তখন এ কী করছে? 120 টাকা দিয়ে এই বস্তুটা কিনে নিচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা সেলিং প্রাইসটা কোথায় কার উপর ডিপেন্ড করছে দেখলাম? সেলিং প্রাইসটা ডিপেন্ড করছে আমার কে বস্তুটি কিনতে আসছে তার উপরে। অতএব আমি যদি কোনো একটা দোকানে কিনতে যাই, সেই দোকানদার আমার কাছ থেকে অন্যরকম দাম নেবে। আবার দোকানদারের কোনো রিলেটিভ যদি কিনতে যায়, তার কাছ থেকে আরেক রকম দাম নেবে। অতএব কাস্টমারের উপর ডিপেন্ড করে আমাদের সেলিং প্রাইসটা। তাহলে এই ভাইয়ের কাছ থেকে কি পরিমাণ লস হচ্ছে বা লাভ হচ্ছে? আমরা কি জানি? প্রফিট সমান কি জানি? প্রফিট সমান জানি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। মানে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের থেকে বেশি হয়, তাহলে আমাদের লাভ হয়। আর লস সমান কি জানি আমরা? লস সমান জানি সিপি মাইনাস এসপি, বা ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। যখন আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হবে, তখন আমাদের লস হবে। এখানে কি হচ্ছে? দোকানদারের ক্রয় মূল্য কত ছিল? 80 টাকা। এটা ছিল সিপি দোকানদারের 80 টাকা। বিক্রয় মূল্য কত হলো? দোকানদারের 60 টাকা। সিপি বেশি এসপি কম, তার মানে কি হচ্ছে? সিপি বেশি এসপি কম, মানে হচ্ছে আমাদের লস হচ্ছে কত টাকা? লস হচ্ছে 20 টাকা। আমরা জানি কি, লাভ বা লস যাই হোক না কেন, প্রফিট অর লস, সব কিছু ডিপেন্ড করে আমাদের কস্ট প্রাইসের উপর। কস্ট প্রাইসের সাপেক্ষে আমাদের সবসময় প্রফিট বা লস সব কিছু হয়। তাহলে এখানে আমরা পার্সেন্টেজ প্রফিটটা কি করব? কত পার্সেন্ট লাভ করেছে বা কত পার্সেন্ট লস করেছে, সেটা কি করে বের করব? আমরা পার্সেন্টেজ, এখানে কি হচ্ছে? লস হচ্ছে,
এটা লস হচ্ছে। 20 টাকা লস হচ্ছে মানে পার্সেন্টেজ লস আমরা কি জানি, পার্সেন্টেজ লস ইকুয়ালস টু আমরা জানি লস বাই সিপি ইন্টু 100। এখানে যদি আমার লাভ হতো তাহলে কি করতাম আমরা, প্রফিট বাই সিপি ইন্টু 100, কারণ লস লাভ সব কিছুই আমার ডিপেন্ড করে কস্ট প্রাইসের উপর। তাহলে এখান থেকে আমাদের লস কত আছে 20 টাকা, ক্রয় মূল্য কত আছে 80 টাকা, ইন্টু 100 ক্যালকুলেশন করলে কি হচ্ছে 4 × 80, 4 × 25 100, তার মানে কি 25% আমার লস হচ্ছে। এই বস্তুটি বিক্রি করে ভাইয়ের কাছে 25% লস হচ্ছে, আর এই আননোন খদ্দেরের কাছে বিক্রি করে আমার কি হবে, আননোন খদ্দের এর বিক্রয় মূল্য কত 120 টাকা, এসপি 120 আর ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 80 টাকা। এখানে বিক্রয় মূল্য 120 টাকা, ক্রয় মূল্য 80 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে হচ্ছে প্রফিট। প্রফিট কত হচ্ছে 40 টাকা, 40 টাকা প্রফিট হচ্ছে। এখানে আমরা কি জানি, আমরা পার্সেন্টেজ প্রফিট সমান সমান কি জানি, সিপি বাই প্রফিট বাই সিপি ইন্টু 100। প্রফিট কত 40 টাকা, সিপি কত 80 টাকা, ইন্টু 100, এটা পার্সেন্টেজ প্রফিট বেরিয়ে গেল আমাদের, বাই 2, কাটাকাটি করলে এখানে 50, অর্থাৎ 50% প্রফিট। তাহলে আমরা পার্সেন্টেজ প্রফিট পেয়ে গেলাম এখান থেকে 50%, আর এখানে পার্সেন্টেজ লস পেয়ে গেলাম 25%। এবার আমরা এখান থেকে বলতে পারছি কি, কোনো বস্তু বিক্রয় বা ক্রয় করার পর কোন মূল্য পরিবর্তন হয় না, কোনো একই বস্তু, এখানে একটা কথা হবে, কোনো একই বস্তু বিক্রয় বা ক্রয় করার পর কোন মূল্য পরিবর্তন হয় না। তাহলে কি হচ্ছে, কোনো একই বস্তু বিক্রয় বা ক্রয় করার পর কোন মূল্য পরিবর্তন হচ্ছে না, দোকানদার কিনেছিল 80 টাকায়, এখানে আমাদের এখানেও তার ক্রয় মূল্য 80 টাকায় থাকছে, যখন আমরা লস বিক্রি করছি বের করছি, এখানেও তার ক্রয় মূল্য 80 টাকায় থাকছে যখন আমরা লাভ বের করছি। অর্থাৎ বিক্রয় বা ক্রয় করার পর কোন মূল্য আমরা পরিবর্তন করতে পারবো না, সেটা হচ্ছে কস্ট প্রাইস। যদি আমরা একটা জিনিস 120 টাকায় কিনে নিয়ে আসি, এই ক্রয় মূল্যটা 120 টাকাটা আমি কোনোদিনই পরিবর্তন করতে পারবো না, অর্থাৎ ক্রয় মূল্য কখনো পরিবর্তন হয় না। এখানে সেলিং প্রাইস, সেলিং প্রাইস কি করে পরিবর্তন হবে, ধরো আমি বিক্রি করছি একটা জিনিস 100 টাকায় তোমার কাছে, আর আমি সেই জিনিসটাই বিক্রি করছি আরেকজনের কাছে 80 টাকায়। এখানে কি দুজনের কাছে দুরকম বিক্রয় মূল্য হলো, অর্থাৎ বিক্রয় মূল্য পরিবর্তনশীল। মার্ক প্রাইস কিভাবে পরিবর্তন হতে পারে, কোনো একটা প্রোডাক্টের মার্ক প্রাইস আছে 120 টাকা, সেই মার্ক প্রাইসের উপরে আমি একটা স্টিকার লাগিয়ে দিলাম, স্টিকার লাগিয়ে দিয়ে সেখানে লিখে দিলাম 210 টাকা। এভাবে আমি মার্ক প্রাইস পরিবর্তন করতে পারি। আর ডিসকাউন্ট জিনিসটা কি, ডিসকাউন্ট জিনিসটা হচ্ছে যখন ধার্য মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি হবে তখন আমরা নতুন একটা জিনিস পাবো, সেটাকে বলবে ডিসকাউন্ট। ধার্য মূল্যের থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে যেটা পাচ্ছি সেটাকে আমরা বলবো ডিসকাউন্ট। আমরা খুব সহজেই কনসেপ্টগুলো বুঝে নিলাম, এই কনসেপ্টের উপর বেস করে আমরা খুব সহজেই সমস্ত অঙ্কগুলো করে নিতে পারবো। এর আগে আমরা আরও কিছু কিছু কনসেপ্ট দেখে নিয়েছি, যে কোনো কনসেপ্ট যদি একবার ভালো করে বোঝা যায় কোনো অঙ্কই আমাদের কাছে কঠিন বলে মনে হবে না। এবার আমরা আরেকটি কনসেপ্ট দেখে নেব, একদম খুবই সিম্পল কনসেপ্ট, যার উপর বেস করে আমরা সহজভাবে কিছু করতে পারবো অঙ্ক। এখানে একটি সহজ কনসেপ্টটি হচ্ছে, এখানে একজন হোলসেলার আছে, এই যে হোলসেলার, এই একজন হোলসেলার, এটা হচ্ছে দোকানি এই হোলসেলারের কাছ থেকে মাল আনে, আর এই দোকানি বিক্রি করে একজন কাস্টমারের কাছে। কাস্টমার মানে হচ্ছে গ্রাহক। তাহলে এই দোকানি হোলসেলারের কাছ থেকে মাল নিচ্ছে, হোলসেলার দোকানিকে বিক্রি করছে। এই হোলসেলারের বিক্রয় মূল্য হচ্ছে কি দোকানির ক্রয় মূল্য। তারপর এই দোকানি গ্রাহককে বিক্রি করছে, দোকানির বিক্রয় মূল্য হচ্ছে কি গ্রাহকের ক্রয় মূল্য। এখানে কার বিক্রয় মূল্য কার ক্রয় মূল্য, কার ক্রয় মূল্য কার বিক্রয় মূল্য, এই জিনিসটাই আমার মেইনলি মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে কনসেপ্ট। এখান থেকে আমরা কি বলতে পারি, দোকানির বিক্রয় মূল্য ইকুয়ালস টু
ক্রেতার ক্রয় মূল্য। এটাই হচ্ছে মেইনলি আমাদের মাথায় রাখতে হবে, কার বিক্রয় মূল্য ইকুয়ালস টু কার ক্রয় মূল্য। খুব সহজে আমরা এই কনসেপ্ট দিয়ে অঙ্ক করতে পারবো। পরবর্তীতে যখন আমরা অঙ্ক করব তখন আমরা দেখে নেব খুব সহজে আমাদের অঙ্কগুলোর সলিউশন হয়ে যাচ্ছে। এরপরে আমরা আর একটা জিনিস দেখে নিই, সেই জিনিসটি হচ্ছে মার্ক প্রাইস অ্যান্ড সেলিং প্রাইজের রিলেশন। মার্ক প্রাইস আর সেলিং প্রাইজের রিলেশনটা কি? আমরা কি বলতে পারি মার্ক প্রাইস ইকুয়ালস টু সেলিং প্রাইস? হ্যাঁ, এটা আমরা বলতে পারি। কখন হবে মার্ক প্রাইস ইকুয়ালস টু সেলিং প্রাইস? যখন আমাদের ধার্য মূল্য ধরো 100 টাকা আছে, বিক্রয় মূল্য যখন 100 টাকা হবে। কোনো একটা প্রোডাক্টের উপরে প্রিন্ট আছে 100 টাকা, দোকানদার সেটাকে 100 টাকায় বিক্রি করছে, তখন আমাদের কি হচ্ছে? মার্ক প্রাইস ইকুয়ালস টু সেলিং প্রাইস। যখন আমাদের দোকানদার মার্ক প্রাইসের উপর কিছু টাকা ছাড় দিচ্ছে, তখন কি হচ্ছে? মার্ক প্রাইস সেলিং প্রাইসের থেকে বেশি হচ্ছে। তখন কি হচ্ছে? মার্ক প্রাইস সেলিং প্রাইসের থেকে বেশি হচ্ছে। এখান থেকে আমরা নতুন একটা কনসেপ্ট পাচ্ছি, মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস। যেহেতু মার্ক প্রাইস সেলিং প্রাইসের থেকে বেশি, যেই টাকাটা ছাড় পাচ্ছি সেটাকে আমরা কি বলছি? ডিসকাউন্ট। তাহলে মার্ক প্রাইস সেলিং প্রাইসের সমান হতে পারে, মার্ক প্রাইস সেলিং প্রাইসের থেকে বেশিও হতে পারে। মার্ক প্রাইস কখনো সেলিং প্রাইসের থেকে কম হয় না, কম তখনই হবে যখন অ্যাবনর্মাল কন্ডিশন হবে। অ্যাবনর্মাল কন্ডিশনের ক্ষেত্রে শুধুমাত্র মার্ক প্রাইস সেলিং প্রাইসের থেকে কম হবে। এবার আমরা কিছু অঙ্ক দেখে নেব, যার ফলে আমাদের সম্পূর্ণ কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। খুবই সহজে আমরা অঙ্কগুলো করে নেব, পুরো অঙ্ক আমরা লিখব না। প্রথম অঙ্কটি আছে, একটি বস্তুকে 840 টাকায় বিক্রি করার পর, তাহলে 840টা আমার কি বিক্রয় মূল্য। 840 টাকায় বিক্রি করার পর X% ক্ষতি হচ্ছে, X% লস হচ্ছে। 840 টাকায় বিক্রি করার পর X% লস হচ্ছে। 1015 টাকায় যদি বিক্রি করতো, বস্তুটিকে যদি 1015 টাকায় বিক্রি করতো, তাহলে 16% লাভ হতো। 16% লাভ হতো। প্রফিট লিখছি, লস লিখছি, খুব সহজে বুঝে নেবে তোমরা সবাই। 16% লাভ হতো যদি 1015 টাকায় বিক্রি করতো, তাহলে এক্স এর মান কত? এক্স এর মান কত আমরা কি জানি? 16% মানে কি জানি? 16% মানে আমরা জানি কি 4/25। এখানে কি বিক্রয় মূল্য যদি আমার 1015 টাকা হতো, তাহলে 16% লাভ হতো। তাহলে এখানে লাভ লস কার সাপেক্ষে হয়? ক্রয় মূল্যের সাপেক্ষে। আর ক্রয় মূল্য যার সাপেক্ষে হয় সেটা সবসময় নিচে আসে, অতএব এই 25টা আমার ক্রয় মূল্য, আর 4টা কি প্রফিট। যেহেতু এখানে লাভ হচ্ছে তাহলে 4 প্রফিট। এখানে কি, এখান থেকে আমরা বুঝতে পারছি সিপি কত? 25। আর এসপি কত? যেহেতু 25 টাকায় কিনছে, 4 টাকা লাভে বিক্রি করছে, তাহলে এসপি কত? 29। এখানে বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে কত? যখন 16% লাভ হবে, এটা 16% লাভের ক্যালকুলেশন করলাম আমরা। যখন 16% লাভ হবে তখন বিক্রয় মূল্য বলে দিয়েছে 1015। তাহলে 29 রেশিওর মান কত? 1015। 1 রেশিওর মান কত? 1 রেশিওর মান হচ্ছে 29। 3 3 29 87, 87 14 5 3 মানে হচ্ছে 35। 1 রেশিওর মান কত বেরোচ্ছে তাহলে? 35। 1 রেশিও যদি 35 হয় তাহলে ক্রয় মূল্য কত? 25 গুণ 35। এটা হচ্ছে ক্রয় মূল্য। 25 গুণ 35 করলে কত হচ্ছে? 5 5 25 5, 5 দুগুণে 10 আর 2 12, 125, 3 25 75। তাহলে কত হচ্ছে? 5 7 8, 875 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য। ক্রয় মূল্য যদি 875 হয়, এখানে আমার কি বলেছে? 840 টাকায় বিক্রি করলে X% লস হচ্ছে। X% এর মানটা তাহলে কত হচ্ছে? X% বলেছে 875 টাকা, এটা আমার ক্রয় মূল্য। সিপি কত বেরিয়ে গেল? 875। এখানে বিক্রি করছে কত? এসপি কত হচ্ছে? 840। তাহলে বিক্রয় মূল্য বেশি কম ক্রয় মূল্য হচ্ছে, তাহলে আমার লস হচ্ছে। লস হচ্ছে কত টাকা? মাইনাস করে দিলে সেটা আমার 35 টাকা লস হচ্ছে। 35 টাকা লস হচ্ছে কার উপরে? এখানে 35 টাকা লস হচ্ছে কার উপরে? 35 টাকা লস হচ্ছে ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য কত আছে? 875 টাকা ইন্টু 100। তাহলে আমরা X% এর মান পেয়ে যাচ্ছি। এখানে X% ইকুয়ালস টু আমার এটা বেরিয়ে গেল।
তাহলে 35 দিয়ে 875কে কাটলে কত হবে? এখনই আমরা গুণ করলাম, 25 গুণ 35 ইকুয়ালস টু 875। তাহলে 35 দিয়ে 875কে কাটলে কত হচ্ছে? 25। 25 দিয়ে 100কে কাটলে কত হচ্ছে? 4। অতএব এই x% মান আমার বেরোলো কত? 4%। এটাই আমার অ্যান্সার। খুব সহজে আমরা ক্যালকুলেশন করে নিতে পারলাম শুধুমাত্র বিগত কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে। এরপরে আমরা আরও কয়েকটি অঙ্ক দেখে নেব কনসেপ্টটাকে সুন্দরভাবে ক্লিয়ার করার জন্যে। এইসব অঙ্কগুলো করতে আমাদের 5 থেকে 6 সেকেন্ড লাগবে যদি আমাদের সম্পূর্ণরূপে প্র্যাকটিস কমপ্লিট হয়ে যায়। অঙ্ক দেখে আমরা কখনো ভয় পাবো না। অঙ্ক খুবই একটি মজার সাবজেক্ট, আর সম্পূর্ণ ফর্মুলা ছাড়া আমরা এই পাটিগণিতটাকে কমপ্লিট করার চেষ্টা করব, যেখানে কোনো রকম কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই, শুধুমাত্র কনসেপ্ট দিয়ে আমরা এই পাটিগণিতটাকে শেষ করার চেষ্টা করছি। পরবর্তী অঙ্কটি আছে আমাদের, একটি বস্তুকে 380 টাকায় বিক্রি করার পর 5% ক্ষতি হয়। তাহলে বিক্রয় মূল্য যদি 380 হয় তাহলে আমার 5% ক্ষতি হয়। যদি বস্তুকে 468 টাকায় বিক্রি করতো, যদি 468 টাকায় বিক্রি করতো তাহলে কত টাকা লাভ হতো? তাহলে কত টাকা লাভ হতো? কি বলেছে? একটি বস্তুকে 380 টাকায় বিক্রি করার পর 5% ক্ষতি হয়। যদি বস্তুটিকে 468 টাকায় বিক্রি করতো তাহলে কত টাকা লাভ হতো? তাহলে এখানে আমরা কি জানি? 5% মানে কি? 5% মানে জানি আমরা কত? 1 এর 20। এখানে কি হচ্ছে? 20টা কি সিপি? এগুলো আমাদের আর বোঝার দরকার নেই। একটা কি লস? যেহেতু 5% লস হচ্ছে, এই 5%টা লসের ক্ষেত্রে আমাদের হবে। তাহলে 5% যেহেতু লস, তাহলে 1 এর 20 হচ্ছে 5%, মানে 20টা সিপি, 1 লস। তাহলে সিপি কত? 20। আর লস এসপি কত হচ্ছে? 1 যদি লস হয় তাহলে 19 টাকা আমার এসপি। এখানে কি বলেছে? বিক্রয় মূল্য 380, তাহলে 19 রেশিওর মান 380। 1 এর মান কত? 20। 1 এর মান যদি 20 হয় তাহলে সিপি কত? 20 গুণ 20, সিপি হচ্ছে 400। ক্রয় মূল্য 400 পেয়ে গেলাম। বিক্রয় মূল্য পরের কন্ডিশন কি বলেছে? 468 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হবে? তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য 468, বিক্রয় মূল্য 468, ক্রয় মূল্য কত? 400, তাহলে লাভ কত হচ্ছে আমার? 68 টাকা। খুব সহজে আমরা বের করে নিতে পারবো শুধুমাত্র কনসেপ্টকে কাজে লাগিয়ে। এরপরে আমরা আরও কয়েকটা অঙ্ক দেখে নেব। খুব সুন্দর সুন্দর কনসেপ্টের সাপেক্ষে আমরা অঙ্কগুলো করছি, শুধুমাত্র ভাষা বুঝেই আমরা অঙ্কগুলো করে নিতে পারবো শুধুমাত্র একটুখানি কনসেপ্ট কাজে লাগিয়ে। এর পরবর্তী অঙ্কটি আছে 36টি কলমের ক্রয় মূল্য 36টি কলমের ক্রয় মূল্য 30টি কলমের বিক্রয় মূল্যের সমান। বিক্রয় মূল্যের সমান, তবে শতকরা লাভ কত? এখান থেকে আমরা কি করে বের করব? 36টি কলমের ক্রয় মূল্য, সিপি মানে ক্রয় মূল্য আমরা জেনে নিয়েছি, আর এসপি মানে বিক্রয় মূল্য। তাহলে কি হচ্ছে? 36টি কলমের ক্রয় মূল্য 30টি কলমের বিক্রয় মূল্যের সমান, তবে শতকরা লাভ কত? তাহলে আমরা কি লিখতে পারি? 36 সিপি ইকুয়ালস টু 30 এসপি। লিখতেই পারি 36টি কলমের ক্রয় মূল্য সমান 30টি কলমের বিক্রয় মূল্য। তাহলে 36 সিপি ইকুয়ালস টু 30 এসপি। এখানে আমি সিপি আর এসপি রেশিওটা বের করে নিতে পারবো। সিপি আর এসপি রেশিও কত হচ্ছে? 30/36। 30/36 যদি হয়, এখানে তাহলে আমরা কাটাকাটি করলে কি পাচ্ছি? 5 6 30 আর 6 6 36, 5 আর 6। প্রফিট কত? সেলিং প্রাইসের রেশিও বেরোচ্ছে 6, কস্ট প্রাইসের রেশিও বেরোচ্ছে 5, তাহলে প্রফিট কত? 1 টাকা, মানে 1 রেশিও আমার প্রফিট। এখান থেকে আমার কি বলেছে? শতকরা লাভ কত? শতকরা লাভ বা লস আমরা কার সাপেক্ষে বের করি? ক্রয় মূল্যের সাপেক্ষে। ক্রয় মূল্যের রেশিও কত? 5, তাহলে 1/5 × 100, এটা হচ্ছে আমার শতকরা লাভ। অর্থাৎ শতকরা লাভ কত? 20%। আমরা খুব সহজে বের করে নিতে পারবো, শুধুমাত্র কনসেপ্টকে কাজে লাগিয়ে আমাদের অঙ্কের উত্তরগুলো খুব সহজেই হয়ে যাবে। এরপরে আমরা আরও একটি অঙ্ক দেখে নিই। এক্সটি বইয়ের ক্রয় মূল্য, এক্সটি বইয়ের
ক্রয় মূল্য 10টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, 10টি বইয়ের বিক্রয় মূল্য বা এসপি এর সমান। তাহলে এক্সটি বইয়ের ক্রয় মূল্য 10টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। যদি 50% লাভ হয় তবে এক্স এর মান কত? যদি 50% লাভ হয় তবে এক্স এর মান কত? এখানে অঙ্কটি কি আছে? এক্সটি বইয়ের ক্রয় মূল্য 10টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। যদি 50% লাভ হয় তাহলে এক্স এর মান কত? এখানে কি বলেছে? এক্সটি বইয়ের ক্রয় মূল্য, অতএব এক্স সিপি ইকুয়ালস টু 10টি বইয়ের বিক্রয় মূল্য ইকুয়ালস টু 10 এসপি। এটাই আমার বলেছে এক্সটি বইয়ের ক্রয় মূল্য 10টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, তাহলে এক্স সিপি ইকুয়ালস টু 10 এসপি আমরা লিখতেই পারি। এখানে সিপি বাই এসপি কী বেরোচ্ছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের রেশিও কী বেরোচ্ছে? 10 বাই এক্স। 10 বাই এক্স, অতএব এখান থেকে ক্রয় মূল্য কী পাচ্ছি? 10, বিক্রয় মূল্য কী পাচ্ছি? এক্স। এখান থেকে আমাকে বলেছে 50% লাভ, 50% লাভ, 50% মানে আমরা কি জানি? 1/2। 50% মানে 1/2 জানি। এখানে 2 হচ্ছে সিপি আর 1 হচ্ছে প্রফিট। তাহলে 1 যদি প্রফিট হয় তাহলে এসপি কত হচ্ছে? এসপি ইকুয়ালস টু 2 + 1 ইকুয়ালস টু 3। আর সিপি কত বেরোলো আমার? 2। এসপি বেরোলো 3, সিপি বেরোলো 2। এখানে 2 রেশিও, এখানে সিপি দেওয়া, সিপির মান কত দেওয়া আছে? 10। অতএব 2 রেশিওর মান কত আছে? 10। তাহলে এসপির মান কত হবে? এসপির মান 3 রেশিও, 3 রেশিওর মান কত হবে? 15। এই 15ই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 15। খুব সহজেই আমরা অ্যান্সারটি বের করে নিতে পারলাম। এরপরে আমাদের কি বলেছে? আরও একটি অঙ্ক আমরা দেখে নিই। খুব সহজ সহজ অঙ্ক, শুধুমাত্র কনসেপ্টের উপর বেস করে আমরা করতে পারবো। পরবর্তী অঙ্কটি আছে, পরবর্তী অঙ্কটি আছে 4 টাকায় 3টি কলম কিনলে, মানে 4 টাকায় 3টি কলম কেনে, যদি 25% লাভ করতে হয় তবে কত টাকায় বিক্রি করতে হবে? এখানে কি বলেছে? 4 টাকায় 3টি কলম কিনছে, যদি 25% লাভ করতে হয় তবে কত টাকায় বিক্রি করতে হবে? এখানে বলেছে 4 টাকায় 3টি কলম কিনছে, অতএব টাকাটা, কলমটা ফিক্সড। 4 টাকায় 3টি কলমই কিনছে, এই 3টি কলমই আমাকে বিক্রি করতে হবে। তাহলে কত 25% লাভ করতে গেলে কত টাকায় বিক্রি করতে হবে? এখানে কি 4 টাকা, 4 টাকা মানে কি 100%। এখানে 25% লাভ করতে হবে মানে কি 125% দামে আমাকে বিক্রি করতে হবে। তাহলে 125% দামে বিক্রি করলে আমার কি করতে হবে? 4, এক্স এর মানটা বের করতে হবে। এক্স এর মান কত হচ্ছে? 4 × 125 বাই হচ্ছে 100। তাহলে কত হচ্ছে এটা? 4 × 25 = 100, 5 × 25 = 125। এই 5 টাকায় আমার বিক্রি করতে হবে। এখানে আরও একভাবে আমরা করতে পারি, 5 টাকায় বিক্রি করতে হচ্ছে এটা। তাহলে এখানে 4 টাকা সমান সমান কি 100%, 1 টাকা সমান সমান কি 25%। আমার লাভ করতে হবে কত? 25%ই লাভ করতে হবে। অতএব 1 টাকা আমার লাভ করতে হচ্ছে। আগে আমার 4 টাকায় বিক্রি করতো, তাহলে 25% লাভ করতে গেলে আরও 1 টাকা বেশিতে বিক্রি করতে হবে। অতএব 4 + 1 = 5 টাকায় ভাবে বিক্রি করতে হবে। খুব সহজে আমরা ক্যালকুলেশনগুলো করতে পারবো যদি আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে। তো তাহলে পরবর্তী অঙ্কটি আমরা দেখে নেব, যার ফলে আমরা প্রফিট লসের অনেকটাই শিখে নেব। এই শুধুমাত্র পার্সেন্টেজের উপর বেস করে আমরা সমস্ত অঙ্ক করে নিতে পারবো প্রফিট বা লসের। এখানে বলেছে 21টি বস্তু বা 21টি প্রোডাক্ট, 21টি বস্তু বিক্রি করলে 3টি বস্তুর বিক্রয় মূল্যের সমান লস হয়। বিক্রি করলে 3টি বস্তুর বিক্রয় মূল্যের এসপি, বিক্রয় মূল্যের সমান লস হয়, তবে
শতকরা লস কত? শতকরা লস কত? এখানে কি বলেছে 21টি প্রোডাক্ট বিক্রি করলে 3টি বস্তুর বিক্রয় মূল্যের সমান লস হয়, তাহলে শতকরা লস কত? আমরা কি জানি যতগুলো প্রোডাক্ট বিক্রি করব ততগুলো প্রোডাক্ট আমাকে আগে কিনতে হবে। অতএব 21টি প্রোডাক্ট বিক্রি করতে গেলে আমাকে 21টি প্রোডাক্ট কিনতে হবে, তারপরেই আমি 21টি প্রোডাক্ট বিক্রি করতে পারবো। 21টি প্রোডাক্ট কিনে 21টি প্রোডাক্ট বিক্রি করছি, তাতে আমার কি হচ্ছে 3টি বস্তুর বিক্রয় মূল্যের সমান লস হচ্ছে। আমরা লস মানে কি জানি? লস মানে জানি কি সিপি মাইনাস এসপি। এখানে কি করছি 21টি প্রোডাক্ট বিক্রি করছি, কিনছি, 21টি প্রোডাক্ট কিনে আমি কি করছি 21টি প্রোডাক্টই বিক্রি করছি, তবে আমার লস হচ্ছে। তাহলে 21টি প্রোডাক্টই বিক্রি করছি আমি, 21টি প্রোডাক্ট কিনে আমি 21টি প্রোডাক্ট বিক্রি করছি, তাহলে আমার লস হচ্ছে কি 3টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। এটা আমি কি লিখতে পারি 3SP, এটাই আমার লস হচ্ছে। ভালো করে এই সমীকরণটাকে ভালো করে দেখলেই আমাদের বোঝা যাবে 21টি বস্তু ক্রয় করেই আমি 21টি বস্তু বিক্রয় করতে পারছি। তাহলে 21টি বস্তুর ক্রয় মূল্য মাইনাস 21টি বস্তুর বিক্রয় মূল্য, এটাই তো আমার 3টি বস্তুর বিক্রয় মূল্যের সমান লস। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারছি 3SP এই পাশে আছে, 21SP এই পাশে আসলে কত হচ্ছে 24SP ইকুয়ালস টু 21CP। এখান থেকে আমরা SP আর CP রেশিও বের করতে পারছি। SP আর CP রেশিও কত হচ্ছে 21/24, কাটাকাটি করলে কত হচ্ছে 3 7 21 3 8 24। এখানে আমার কি হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 8, বিক্রয় মূল্য হচ্ছে 7, তাহলে আমার কি হচ্ছে এখানে লস হচ্ছে। লস মানে কি জানি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য 8 বিক্রয় মূল্য 7, অতএব লস হচ্ছে কত 1 রেশিও। এখান থেকে 1 রেশিও যদি লস হয়, আমাকে বলেছে শতকরা লস কত। লস বা লাভ কার উপরে হয় আমরা জানি, ক্রয় মূল্যের সাপেক্ষে আমার লাভ বা লস হচ্ছে, তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে 8, লস হচ্ছে কত 1 টাকা, 1/8 × 100, এটা হচ্ছে আমার শতকরা লস। তাহলে কত হচ্ছে 8 দিয়ে কাটলে 12, 4 5 8 40, 12.5, অতএব 12.5% আমার লস হচ্ছে। টোটাল 21খানা প্রোডাক্ট বিক্রি করে যদি 3টি বস্তুর বিক্রয় মূল্যের সমান লস হয়, তবে শতকরা লস হচ্ছে 12.5%। খুব সহজেই আমরা অঙ্কগুলোকে করে নিতে পারবো শুধুমাত্র পার্সেন্টেজের কনসেপ্ট কাজে লাগিয়েই। প্রফিট লস মানেই সম্পূর্ণ পার্সেন্টেজের খেলা। পার্সেন্টেজ শিখতে পারলেই আমরা প্রফিট লস হোক বা যে কোনো পাটিগণিতের চ্যাপ্টার আমরা খুব সহজেই করে নিতে পারবো। এই জন্যই পার্সেন্টেজ করার সময় বলেছিলাম পার্সেন্টেজ শিখলেই পাটিগণিত শেষ। পার্সেন্টেজটা হচ্ছে ফাদার অফ পাটিগণিত হিসেবে ধরা যেতে পারে। তাহলে পার্সেন্টেজটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার একটি পাটিগণিতের ক্ষেত্রে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন দিয়ে পড়াশোনা করবেন।